কাল রাতে তাহলে বলনি কেন? ভয় লাগছিল আর কাকা বারণ করছিল। স্পর্শে নিজেকে সংযত করল, শান্ত কণ্ঠে বলল, পুলিশ কি গ্রেপ্তার করেছে তাদের? আর তোমাদের এমপি বিচারের বিষয়ে কিছু বলেছি? মেয়েটা কিছুটা আহত হলো, বিষণ্ণ গলায় বলল, পুলিশ বলেছে তারা বিষয়টা দেখবে। আর যিনি এমপি তিনি এ ব্যাপারে কিছু বলেনি। শুধুমাত্র আমার চিকিৎসার পড়ালেখা যেন ঠিকঠাকভাবে চলে সে ব্যাপারে সাহায্য করবে বলেছে, আর কিছু না। অবাক হলো স্পর্শী, আশ্চর্যের রেশ ধরে বলল। কিছুই বলেনি? মেয়েটা মাথা দুপাশে নাড়িয়ে না সূচক জবাব দিল। থমথমে মুখে উঠে দাঁড়ালো স্পর্শী। এতটা দায়িত্বহীনতা সে মোটেও আশা করেনি পরশ শিকদারের কাছ থেকে। তিনি যেন ভাবলেশহীন একটা অসহায় মেয়েকে সাহায্য করছেন, অথচ এই অসহায়ত্বের পেছনে যারা দায়ী তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। না, তাকে বলে লাভ হবে না। তিনি তো আর আইনের কেউ নন, মাত্র একজন জনপ্রতিনিধি। যা করার আইনের শাসকরা করবে। গমগমে কণ্ঠে পূজার উদ্দেশ্যে বলল। নামগুলো বলো এক্ষুনি। আতকে উঠল পূজা, জড়ানো কণ্ঠে বলল। কেন? কেন মানে পুলিশকে তো বলে দিয়েছ, আমাকে বলতে এত সমস্যা কোথায়? মেয়েটি নুইয়ে গেল। এই অভিশপ্ত ঘটনার বিবরণের প্রত্যেকটা শব্দ যেন তাকে পুনরায় ধর্ষিত করছে। সে চাইছে না মনে করতে, তাও কেন সবাই মনে করিয়ে দেয়? কেন? কান্না জড়ানো কণ্ঠে থেমে থেমে নামগুলো আওড়ালো। সুজন মির্জা, সাকিব জমাদ্দার, রাসেল শেখ। ভুক্তভোগী পূজা ঘটনায় আসামি 3জনকে গ্রেপ্তার করেছেন। নির্লিপ্ত দৃষ্টিতে সামনে তাকালো ইন্সপেক্টর। তিনি এই থানায় নতুন। হুট করেই কেউ এভাবে এসে তার সামনে তদারকি করবে, এটা যেন বিশাল অপমানের। চোখ ঘুরিয়ে স্পর্শীকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। সামান্য একটা মেয়ে মানুষ গলা উঁচিয়ে কথা বলছে তার সামনে, ভাবতেই হাসি পাচ্ছে। কিন্তু ডিউটিরত অবস্থায় এই অনুভূতি প্রকাশ করলেন না, বরং বরাবরের মতো নির্লিপ্ত কণ্ঠে প্রশ্ন করলেন। আপনি ভুক্তভোগীর কে হন? কপাল কুঁচকে তাকালো স্পর্শী। এই লোক অপরিচিত। হঠাৎই বাম দিকে তাকিয়ে দেখলেন পরিচিত সাব ইন্সপেক্টরকে, যিনি আরশির লোকেশন ট্র্যাকিং করতে সাহায্য করেছিলেন। স্পর্শীকে দেখতেই তিনি এগিয়ে এলেন, আলতো হেসে বললেন। আরে ম্যাডাম, আপনি? সাথে সাথেই মাথা নুইয়ে নতুন ইন্সপেক্টর এর উদ্দেশ্যে বললেন। স্যার, আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন কেন? চাকরির ভয় নেই? উনি এখানকার সাবেক সংসদ সদস্য শামসুল সর্দারের মেয়ে, ভীষণই চিজ। একটু সামলে কথা বলুন। আর সবথেকে বড় কথা, বর্তমান এমপি পরশ শিকদারের হবু বউ। ইন্সপেক্টর খানিকটা ভ্যাবা চেকা খেয়ে গেলেন। এরপর সামনের দিকে তাকিয়ে বললেন। দেখুন ম্যাডাম, পুলিশদের দায়িত্ব শেখাতে আসবেন না। আমরা নিজেদের ডিউটি যথার্থভাবে পালন করতে জানি। আর পূজা ধর্ষণের বিষয়ে মাত্রই সকালে সাধারণ ডায়েরি করা হয়েছে বললেই তো আর গ্রেফতার করা হলো না। সময়ের প্রয়োজন। সুচালো নজরে ইন্সপেক্টরের দিকে তাকালো স্পর্শী, বলল। আসামি মাত্র 3জন, সাকিব জমাদ্দার এবং রাসেল শেখ, দুজনেই পিরোজপুরের। আর বাকি রইল সুজন মির্জা, তিনি ভান্ডারিয়ার। এদের বাস স্থান খুব বেশি দূরে নয় ইন্সপেক্টর সাহেব, পুরো একটা রাত একটা সকাল বয়ে দুপুরে পড়েছে, এখনো আসামিদের একজনকেও গ্রেপ্তার করতে পারেননি। আর আপনি আমাকে দায়িত্বের কথা বলছেন? তাহলে আমার কি উচিত কমিশনারের সাথে কথা বলা? একটুও ঘাবড়ালেন না ইন্সপেক্টর, বরং তেজ নিয়ে বলল। সে আপনি কমিশনারের কাছে যান আর ডিসির কাছে, মোদ্দা কথায় আমার উত্তরই পাবেন। যাই হোক, ঘটনাটা খুবই সেন্সিটিভ। আর ভুক্তভোগীর পিতামাতাও চাইছে না এটা খুব বেশি জানাজানি হোক, তাই বিষয়টা নিয়ে আমাদের ঘাটাঘাটির প্রশ্ন আসে না। আর যেইখানে এমপি সাহেব নিজেই কমিশনারকে বলেছে তার এলাকার ঘটনা তিনি সামলে নেবেন, এখানে পুলিশের কোনো প্রয়োজন নেই। সেখানে আমি সামান্য এক ইন্সপেক্টর কী বা করতে পারি?
বাদীর বাবা মা, এমপি, কমিশনার যেখানে এক সেখানে আপনি আর আমি মামুলি এক ইন্সপেক্টর হয়ে এইসব বিষয়ে না জড়ানোই ভালো। কি বলেন ম্যাডাম? রাগে তরতর করে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল, আইন অনুযায়ী বিচার করা কি এমপির কাজ নাকি পুলিশের? এমপি কি বলল না বলল সেটা মেনে আপনারা বসে থাকবেন কেন? আমি মাত্রই ভুক্তভোগীর সাথে কথা বলে এসেছি, ও কখনোই এই জানোয়ারগুলোকে ক্ষমা করার কথা বলবে না। বাকিটা জানাজানি। আর কি বাকি আছে? প্রেস মিডিয়া থেকে শুরু করে পুরো পিরোজপুর ছেয়ে গেছে। এখন কেন শেষ পর্যায়ে ধামাচাপা দেবে ঘটনা? আপনারা কেন গ্রেপ্তার করছেন না? ম্যাডাম চুপ করুন। গলাবাজি কেন দেখাচ্ছেন এখানে বসে? এই কথাগুলো এখানে না বলে আপনার হবু স্বামীকে বলে আসুন। তিনি এখন ক্ষমতায়, তার কথায় কমিশনার চলবে, কমিশনারের কথায় থানা, নাইলে চাকরি মানা। বুঝছেন? এবার আসুন না প্লিজ। ক্লান্ত দুপুর, রোদের তীব্র তাপদাহে মানুষ কুল অস্থির, ঘেমে নিয়ে একাকার দুপুরের কর্মরত মানব। মাটির উপরের নরম স্তরটা পর্যন্ত শুকিয়ে ধুলোয় রূপ নিয়েছে। আশপাশটা গাছগাছালিতে ঘেরা। কতক্ষণ পর পর বসার জন্য বেঞ্চি, চারপাশে অসংখ্য নিদর্শন। হ্যাঁ, এটা একটা পার্ক। তারই মাঝখানে ক্লান্ত হয়ে বসে আছে এক মানবী। মাথাটাকে হেলিয়ে আকাশের দিকে ফিরে আছে। না, তাকিয়ে নয়, তার চোখ জোড়া ক্লান্তির সর্বোচ্চ ছাপ তুলে বন্ধ হয়ে আছে। বিভিন্ন সমীকরণ মেলাতে ব্যস্ত মস্তিষ্ক। কিছুক্ষণ আগেই ফোন দেওয়া হয়েছে পরশ শিকদারকে। তিনি ফোন রিসিভ করেননি। এক নাগাড়ে বেশ কিছুক্ষণ দেওয়ার পরে ধমকের সুরে মেসেজ দিয়েছেন। সেখানে স্পষ্ট করে বলা আছে তিনি ব্যস্ত। হুটহাট এমন ছেলে মানুষের স্পর্শিয়ার ক্ষেত্রে সাজে না। সে যেন তাকে আর দ্বিতীয়বার কল না করে। অবসর পেলে তিনিই ব্যাক করবেন। স্পর্শী থেমেছে, আর কল বা মেসেজ করেনি অপর পক্ষকে। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু সে এখনো নড়েনি। সেভাবেই বেঞ্চের উপর বসে আছে ফোনের অপেক্ষায়। পূজার সাথে কথা হয়েছে ফোনে। তাকে কৌশলে বুঝিয়ে শুনিয়ে কথার প্যাচে ফেলে স্বীকারোক্তি এনেছে। সে বিচার চায় এবং দোষীদের শাস্তি চায়। স্পর্শী খুব একটা কাঁচা খেলোয়াড় নয়। তার উদ্দেশ্যই ছিল স্বীকারোক্তি আনা। ফোন রিসিভ করার সাথে সাথেই রেকর্ড অন করেছে এবং গত 15 মিনিট ধরে এডিটিং করে কাটছাট করে একটা স্পষ্ট স্বীকারোক্তির ক্লিপ ক্রিয়েট করেছে, যেখানে পূজা বলছে, তারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। নিজেকে পচা নর্দমার মতো লাগছে। আমি কেন তাদের ক্ষমা করে দেব? বিচার চাই, আমি শাস্তি চাই। ব্যাস, কাজ হয়ে গেছে। ক্লিপটাকে সযত্নে সংরক্ষণ করে নিয়েছে স্পর্শী। সে এটার শেষ দেখে ছাড়বে। ভাবনার মধ্যেই ফোনের রিংটোন বেজে উঠল। ফোনটাকে বেঞ্চ থেকে উঠিয়ে হাতে নিল। স্ক্রিনে চলচল করছে অদ্ভুত নামটি, না হওয়া বর। এটা গত এঙ্গেজমেন্টের আগের দিনই সেভ করেছে। রিসিপ্ট করে কানে তুলতেই ওপাশ থেকে ধমক এলো, তোমার কি কোনো কমন সেন্স নেই? বাচ্চা তুমি? ফোন একবার না ধরলে তো একটা বাচ্চাও বুঝতে পারে যে অপরপক্ষের মানুষটা ব্যস্ত আছে। কেন এমন খামখেয়ালি করছো তুমি? আমি কমিশনারের সাথে ছিলাম, নানা রকম আলাপ আলোচনা সম্মেলন মিটিংয়ে থাকতে হয় আমাকে। এটা যেন কেন পাগলামি করো? স্পর্শী শুনল, এরপর শান্ত কণ্ঠে বলল, তা কতদূর হলো মিটিংয়ের? কমিশনার কি রাজি হয়েছে কেসটা ধামাচাপা দেওয়ার জন্য? কত টাকা গেল মোট? স্তব্ধ হয়ে গেল পরশ। কণ্ঠে সর্বোচ্চ জোর এনে বলল, হোয়াট? কি বলছো তুমি? মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, কিন্তু খারাপ হয়েছে আপনারটা। আমার লজ্জাও করছে না, জাস্ট ঘৃণা হচ্ছে। আমি কি করে আপনাকে চিনতে ভুল করলাম? এতটা জঘন্য মানুষ আপনি? একটা 18 বছরের মেয়েকে তিনটা জোয়ান ছেলে মিলে গণধর্ষণ করলো, মার্ডার করার চেষ্টা করলো, আর আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন শুধুমাত্র আপনার দলের লোক দেখে? ছি! আরে মেয়েটা মরতে মরতে বেঁচেছে। ওর বয়সী আপনার ঘরে একটা বোন আছে। আপনি ওর জায়গায় প্রেমাকে বসিয়ে দেখুন। আজ আপনার বোন নয় দেখে অন্য একটা মেয়ের ধর্ষকদের বাঁচাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, ধর্ষক মানুষ আর পশু আলাদা করে দেখে না।
তাদের শুধুমাত্র ক্ষুধাটাই থাকে। আজ এই মেয়েটা, কাল ওর জায়গায় আপনার বোন হতে একটুও দেরি হবে না। তখন পারবেন তো এভাবে চুপ করে থাকতে? আচ্ছা, একটা কথা জানতে খুব ইচ্ছা হচ্ছে, ওই মেয়েটার জায়গায় যদি আমি হতাম, ওরা যদি আমায় ছিঁড়ে কুড়ে খেত, তাহলেও কি ঠিক এমনভাবেই নীরব থাকতেন? চারপাশটা জনসমাগমে ভরপুর। সবাইকে দেখে চোখ বন্ধ করে নিল পরশ। শান্ত গলায় কণ্ঠকে স্বাভাবিক করে বলল, আমাকে রাগিয়ে দেওয়া যদি তোর উদ্দেশ্য হয়, তাহলে সেটা তোর জন্য মোটেও সুখকর হবে না। ভাবিস না আমি দৌড়ে আছি বলে ফোনেতে যা খুশি তাই বলবি। তোকে ছুতে আমার 10 মিনিটও লাগবে না। বারবার সাবধান করছে, আমি যেমন আছি সেরকমই থাকতে দে। তোকে খুন করতে আমার হাত একবারও কাঁপবে না। আমাকে তুই চিনিস না। চিনছি তো, ধীরে ধীরে চিনছি। হয়তো বিয়ের আগে বাকিটাও চিনে নেব। আপনি চিন্তা করবেন না, আমি ভুল করলেও সেটা খুব দ্রুতই শুধরে নিতে জানি। কেটে দিল ফোন। ক্লান্ত পরিশ্রান্ত নুইয়ে পড়া দেহটাকে কোনো রকম টেনে রাস্তায় নিল। ভর দুপুর। আশেপাশে তেমন গাড়ি নেই। হসপিটালে দ্বিতীয়বার যাওয়ার পরপরই ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে গাড়ি নিয়ে। তখন সিদ্ধান্তটা সঠিক মনে হলেও এখন সেটাকে বোকামি মনে হচ্ছে। এখন গাড়িটা থাকলে নিশ্চিন্তই এক টানে বাড়ি পৌঁছানো যেত। এখন এখান থেকে হেঁটে ব্রিজের ওপাশে যেতে হবে, তবেই পাওয়া যাবে গাড়ির স্ট্যান্ড। এলোমেলো পায়ে হেঁটে সামনের দিকে এগোতে লাগলো। সারা শরীরটা বিষাদে ছেয়ে গেছে। মস্তিষ্কটা যেন শূন্য। বাহ্যিক কোনো কিছুই তাকে ছুঁতে পারছে না। পেছন থেকে হর্নের আওয়াজ আসছে। হয়তো সে রাস্তার মাঝখানে হাঁটছে, এই জন্যেই ড্রাইভার তাকে বারবার সরে যাওয়ার ইশারা দিচ্ছে। কিন্তু স্পর্শে পিছনে ফিরল না। এই মুহূর্তে রাস্তার পাশে যেতেও ইচ্ছে করছে না। অনবরত হর্নের শব্দে বিরক্ত লাগলো স্পর্শীর। মনের মধ্যে অকারণেই জেদ চেপে গেল। ভেতর থেকে খামখেয়ালি চেপে ধরলো প্রবল ভাবে। হুট করেই দাঁড়িয়ে পড়ল রাস্তার মাঝখানে। পেছনে ফিরে গাড়ির দিকে তাকিয়ে বলল, আর একবার হর্ন বাজাবি তো তোর গাড়ির একটা গ্লাসও অক্ষত থাকবে না। আমি সরবো না এখান থেকে, এখানেই দাঁড়িয়ে থাকবো। তোর সাহস কত বড় আমি দেখব, পারলে আমায় উড়িয়ে দেখিয়ে দেখা। আশ্চর্যের সপ্তমে পৌঁছালো শোভাম। তড়িঘড়ি করে নেমে এলো গাড়ি থেকে। স্পর্শীর পাশে আসতেই পুনরায় অবাক হলো। উস্কো খুস্কো চুল, লাল চোখ, টলমল শরীরে তাকে ভীষণই অস্বাভাবিক লাগছে। দুহাতে কাঁধ ধরে ঝাঁকিয়ে শোভাম বলল, তুমি না বলে কেন বেরিয়েছো? চিন্তায় ছিলাম না। আমরা সারাদিন খাওয়া নেই নাওয়া নেই, কোথায় ছিলে? এরকম পাগলামি স্বভাবে গিয়ে যত খুশি করো, এখানে না। আরে আশ্চর্য, তোমার হয়েছেটা কি? কোনো উত্তর দিল না স্পর্শী। শরীরটা ক্লান্ত লাগছে খুব। আলগোছে মাথাটা নুইয়ে দিল ভাইয়ের বুকে। অস্ফুট স্বরে বলল, আমাকে একটু বাড়ি নিয়ে চলো প্লিজ, খিদে পেয়েছে খুব। ব্যতিব্যস্ত হয়ে উঠল শোভাম। দ্রুত হাতে ধরে গাড়ির ভেতরে বসালো। সিটে বসিয়ে হাতে পানি দিয়ে বলল, খুব বেশি কি খিদে পেয়েছে? তোমার কিছু কিনে আনবো? হুম, না, বাড়ি গিয়ে খাবো। গলার ওপরটা পা দিয়ে পিষে চেপে ধরল পরশ। শরীরের সর্বোচ্চ জোর দিয়ে লাথি মারল বুকের উপর। মুখ দিয়ে কোঁকড়ানোর আওয়াজ আসতেই পেটের উপর পুনরায় লাথি মেরে হিংস্রতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলো। রাগে থরথর করে কাঁপছে শরীর। গায়ের পাঞ্জাবিটা ঘামের লবণাক্ত পানিতে ভিজে একাকার হয়ে গেছে। কণ্ঠে হিংস্রতা ছড়িয়ে গলা চেপে ধরল সাকিবের। বলল, খুব জ্বালা না শরীরের? ভর সন্ধ্যা হলে চলে গেছে জ্বালা মেটাতে। জানোয়ারের বাচ্চা, তোদের টাকা কি কম দিয়ে হবে? যখন যেখানে অবস্থা টাকা চাইছিস পাঠিয়ে দিয়েছে, তা বলে আমার খেয়ে আমার পুরো আমাকে ফাঁসাবে? ভর সন্ধ্যা বলে মদ গেলেছিস কেন? এখন তোদের জন্য প্রতি পদে পদে আমাকে অপমানের শিকার হতে হচ্ছে কুত্তার বাচ্চা। পিরোজপুরে কি বললাম ছিল না যে তোদের ওই মেয়েটার পেছনে লাগতে হবে? তাও সন্ধ্যায়, যখন মানুষ চিনে ফেলবে। শুধুমাত্র সামনে উপজেলা নির্বাচনটা না থাকলে কি অবস্থা করতাম কল্পনা আনতে পারতি না। আজ রাতের মধ্যে পালাবি, বরিশালে আশেপাশে যেন না দেখে, অন্তত 2 মাসের জন্য। তা না হলে গণধলে খেয়ে মরবে। সুজনের শার্টের বোতাম একটাও সুরক্ষিত নেই। শার্টের এক কোণা ছিঁড়ে কোনোইতে নেমে গেছে।
ক্ষোভপূর্ণ শীতল দৃষ্টি নিয়ে পরশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। গোডাউন থেকে বের হতেই ঠোঁট বাঁকিয়ে হাসলো। রক্তের ফোঁটা মাথা ফাটা ঠোঁটচোরাকে নাড়িয়ে অস্ফুট স্বরে বলল, ভাই তুমি তো ফেসে গেছো, যার কারণে তুমি আমারে ছাড়লা, তারে দিয়ে আমি তোমারে দুনিয়া ছাড়া করাবো। সর্দার মঞ্জিল স্থানটা বর্তমানে গেট। সেখানে রয়েছে 5 থেকে 6 জন ডেকোরেশনের কর্মচারী, যারা বেশ বিশাল আকারে রাজকীয় গেট সাজাতে ব্যস্ত। এখনো ঝাড়বাতি টাঙানো হয়নি, মাত্রই রং বেরঙের পর্দাগুলো বাঁশের উপর পেঁচানো হচ্ছে। বাড়িতে ঢোকার প্রথম পর্বেই বিয়ের গেট থেকে থমকে গেল স্পর্শী। ক্লান্ত চোখ দুটো বিষণ্ণতায় বুঝে এলো। গাড়ি গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। স্পর্শী আবারও চমকালো। বিশাল আকার চত্বর, পুরোটাতে বাঁশ পোতা হচ্ছে। শামসুল সর্দারের ইচ্ছে তার মেয়ের বিয়ে কোনো কমিউনিটি সেন্টারে নয়, বরং তার নিজ বাড়িতেই দিবেন। বাবার কথা মনে আসতেই কলিজাটা মোচড় দিয়ে উঠল স্পর্শীর। এই তো গত রাতেই বাবার মুখে শুনেছে বরযাত্রীকে এখানেই খাওয়ানো হবে। অনায়াসে হাজার লোক বসতে পারবে এই চত্বরে। বোনের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো শোভাম। কণ্ঠে নমনীয়তা এনে বলল, সাজানো কি পছন্দ হয়নি তোমার? স্পর্শী চমকালো। নোয়ানো লোচনখানি অল্প বিস্তর প্রসারিত করে ভাইয়ের মুখের দিকে লক্ষ্য করলো। মুখে আওড়ালো, আমি রুমে যাব। শোভাম তাই করলো। বোনকে ধরে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দৃষ্টি পড়ল বাবার দিকে। তিনি স্পর্শীকে দেখা মাত্রই দ্রুত পায়ে এগিয়ে এলেন। তড়িঘড়ি করে মেয়েকে ধরে বললেন, এ কি হয়েছে তোমার? শোভাম কেন ধরে রেখেছে তোমাকে? আব্বু, ওর শরীর খারাপ লাগছে, সারা দিনে না খাওয়া। ক্ষুব্ধ হলেন শামসুল। ধমকের সুরে বললেন, সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে এভাবে অসুস্থ হওয়ার মানে কি? আগামীকাল বিয়ের অনুষ্ঠান, সেটা কি ও ভুলে গেছে? এরপর মেয়ের দিকে তাকিয়ে বললেন, কোথায় গেছিলে? স্পর্শী উত্তর দিল না। আলগোছে ভাইয়ের হাত ছাড়িয়ে ক্লান্ত পায়ে উঠে গেল দোতলায়। শামসুল সর্দার হতাশ হলেন। মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে বললেন, মেয়েটা কারো কথা শোনে না, এতটা একরোখা কিভাবে যে হলো? শোভাম বাবার দিকে তাকিয়ে হাসলো, বলল, ঠিক হয়ে যাবে, এত চিন্তার কিছু নেই। পরিবারের মধ্যে এমন একজন জেদি একরোখা মনোভাবের কাউকে দরকার, না হলে সবাইকে সোজা রাখবে কে? শামসুল সর্দার নিজেও হাসলেন। এরপর ছেলের কাঁধে হাত রেখে রুমের দিকে যেতে যেতে বললেন, সেটা ঠিক, কিন্তু এভাবে না খেয়ে দিয়ে রোগ বাঁধাবে, কাল যে বিয়ে, সেটা তো মাথায় রাখা উচিত। ওর যে আরও একটা পরিবার হচ্ছে, সেটার কোথাও মাথায় রাখা উচিত। থেমে ছেলের দিকে তাকিয়ে ভাবলেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়ে যেতেই বললেন, তোমার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো। রুমে আসো, গুরুত্বপূর্ণ কথা। এইভাবে বলা যায় না। আমি তোমার সাথে আমার ভাবনার বিষয়ে আলোচনা করতে চাইছি। শোভাম চমকালো। সন্দেহে দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে কপাল কুঁচকে রইল। এরপর ধীর পায়ে এগিয়ে গেল তার পিছু পিছু। কক্ষে প্রবেশ করতেই দুয়ার বন্ধ করে দিলেন শামসুল। ছেলেকে বিছানায় বসতে বলে নিজেও বসলেন। মুহূর্ত খানিক গভীরভাবে ভাবলেন। পরক্ষণে নিজেকে সাজিয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, দেখো বাবা, আমি জানি তুমি রাজনীতি পছন্দ করো না, শুধুমাত্র এটা আমার শখের জায়গা বলে আমাকেও বাধা দিতে পারছো না। এই ঝামেলা, মারামারি, মিছিল, মিটিং সমস্তটা তোমার অপছন্দের, সেটাও আমি জানি। গত কয়েকদিন ধরে অনেক ভেবেছি। আমি তোমায় এবার স্বস্তি দিতে চাই। এমনিতেও বয়স হয়েছে অনেক, তাছাড়া সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমার মেয়েরা। রাজনীতিতে শিকদার সর্দার ছাড়া সেই রকমভাবে বিরোধী কেউ নেই, থাকলেও তারা মাথা উঁচিয়ে দাঁড়াতে পারছে না। বিভিন্ন সময় কারণে অকারণে ঝামেলা বাঁধিয়েছে, আর সেটা আমাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তুমি ভাবো, শিকদারদের সাথে কিন্তু আমার তেমন কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা ছাড়া। সেক্ষেত্রে সম্পর্কটা কতটা টক্সিক হয়েছিল সেটাও তো অজানা নয়। আমার মেয়ে দুটো ওদের বাড়িতে, এখন যদি আবারও সেই রাজনীতি নিয়ে নিজেদের মধ্যে বিরোধিতা হয়, তাহলে তার প্রভাবটা ওদের ওপর পড়বে, আমাদের সম্পর্কের ওপর পড়বে। কিন্তু আমি এটা আর চাই না। আমার মেয়েরা শান্তিতে থাকুক। তাছাড়া তুমি যদি এসবে জড়াতে তাও একটা কথা ছিল,
যে আমার পরে তুমি দাঁড়াবে, কিন্তু সেটাও তো আর হচ্ছে না। তাই ভাবছি এবছর ওই রাজনীতি থেকে বেরিয়ে আসব। এদিকে আমার দল যদি আমার মেজ জামাইয়ের পক্ষ নেয়, তাহলে পরশের দল আরও ভারী হবে। ওকে টলানোর সুযোগ সহজে কেউ করতে পারবে না। যে ছেলে কিনা প্রথমবার ভোটে দাঁড়িয়েই আমাকে হারিয়েছে, যে আমি কিনা গত 15 বছর ক্ষমতায় ছিলাম, সে অযোগ্য হবে না। তুমি এ ব্যাপারে কি বলো? শোভাম একদৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতেই তার কষ্ট হচ্ছে। এটাই কি সেই শামসুল সর্দার যিনি গত সপ্তাহেও মেয়ের বিবাহ দেবেন না বলে অগ্নিশিখার মতো জ্বলে উঠেছিলেন? সেই তিনি কিনা আজ মেয়ে জামাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে বলে রাজনীতি ছেড়ে দেবে? হ্যাঁ, কি হলো? তুমি কি রাজি না আমার প্রস্তাবে? টনক নড়ল শোভামের। মলিন হেসে বাবার দিকে তাকিয়ে বলল, আমার রাজি হওয়া না হওয়ার কি আদৌ কিছু এসে যায় আব্বু? আর রাজনীতির ব্যাপারে যদি বলো, সেক্ষেত্রে আরও অনেক আগেই তোমাকে এই অসুস্থ ঝামেলা থেকে বের হতে বলেছি। সেখানে তুমি আজ এত বছর পর বের হচ্ছ, সেটাতে আমার কোনো আপত্তি নেই। বরং আমি খুশি, তোমার বয়স যথেষ্ট হয়েছে। এখনও এসব ঝামেলার মধ্যে না জড়িয়ে শান্তিতে থাকাই শ্রেয়। তবে তুমি যাচ্ছ বলেই যে একদম দল নষ্ট করে সেটা পরশিকদারের দলকে ভারী করার কাজে লাগাবে, এ বিষয়ে আমি একমত হতে পারলাম না। আবার আমি যে এটা চাই না সেটাও নয়। আমি চাই তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে সজাগ হও, সময় নাও, সচেতন হও। হুট করে দল নষ্ট করবে, সবাই তোমার মেয়ে জামাই হিসেবে পরশিকদারের দলে নাম লেখাবে। এরপর তোমার যে কোনো বিপদে যা ঝামেলা, যে তারা আবারও তোমার জন্য পরশিকদারের সাথে লড়বে, এমনটা ভাবা কিন্তু বোকামি। যাই হোক, ভেবে চিনতে সিদ্ধান্ত নাও। আমি গোসলে যাচ্ছি। শামসুল সর্দার আবারও ভাবনার সাগরে ডুবে গেলেন। ছেলে যে তার খুব বেশি অযৌক্তিক কথা বলেছে সেটাও নয়, তার সত্যি হয়তো সময় নেওয়া উচিত। চোখ দুটো বুজে লাইট অফ করে শুয়ে আছে স্পর্শী। অক্ষি কোটরের দুপাশ থেকে অশ্রু কণাগুলো ঝরছে অবিরত। পুরো মস্তিষ্ক জুড়ে অসম্ভব যন্ত্রণা। কর্ণকুহরে প্রত্যেকক্ষণে বাজছে শুধু একটা লাইন, তোকে খুন করতে আমার হাত একবারও কাঁপে না। আচ্ছা সত্যিই কি তাই? স্পর্শিয়া কি এতটাই ঠুনকো পরশিকদারের কাছে? তার প্রতি কি কোনো রকম মায়া, মমতা, ভালোবাসা নেই? কোনো টানই কি কাজ করে না? কিভাবে তাকে মারার কথা বলতে পারলো? বুকটা কি একটুও কেঁপে উঠলো না? কই, সে তো কখনো পরশিকদারের মৃত্যু কামনা করতে পারে না। ভয় হয়, কান্না পায়, বুকে অসহ্য বেদনা হয়। তাহলে পরশের কেন হয় না? সে এতটা নিষ্ঠুর হয় কি করে তার প্রতি? নিজের রাজনীতি, কেরিয়ার, দলের লোককে স্পর্শীর থেকেও বেশি প্রিয়? একের পর এক প্রশ্ন খুঁজছে স্পর্শিয়া, কিন্তু কে দেবে এই প্রশ্নের উত্তর? কাকেই বা জিজ্ঞেস করবে? সবাই তো বলবে তুই জেদ করে বিয়ে করতে চেয়েছিস, আমরা কেউ রাজি ছিলাম না। ভাবনার মধ্যেই দরজায় খুট করে আওয়াজ হলো। তড়িৎ গতিতে সেদিকে তাকালো স্পর্শী। সন্ধ্যার আবছা অন্ধকারে বাবার অবয়ব দেখে সে চিড়ে নিল। দ্রুত হাতে চোখ মুছে উঠে বসলো। গায়ে ওড়না দিয়ে লাইট জ্বালালো। শামসুল সর্দার এগিয়ে এলেন। মেয়ের পাশে বসতেই চমকালেন। সন্দেহে দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কাঁদছিলে কেন? স্পর্শী দ্রুত হাতে চোখের কিনারায় হাত দিলেন। কই, পানি নেই তো? তাহলে বাবা কিভাবে বুঝলেন? ভাবতেই হেসে দিল। মেয়ের হাসি দেখে শামসুল নিজেও অবাক হলেন। পরক্ষণে স্পর্শী বাবা কোলে শুয়ে পড়ল। এরপর আহ্লাদি কণ্ঠে বলল, কই, কাঁদছিলাম না তো। তোমাকে কে বললো আমি কাঁদছি? মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন শামসুল। গম্ভীর কণ্ঠে বললেন, তোমার চোখ লাল আমি বুঝতে পারি। বেশি বুঝো তুমি। বলেছিলাম না শরীর খারাপ, জ্বর উঠবে মনে হয়, মাথাও যন্ত্রণা করছে খুব। শুয়েছিলাম, দেখি চোখের কোণায় পানি গড়িয়ে পড়ছে। হয়তো জ্বর আর মাথা ব্যথার কারণে। বাদ দাও, কিছু বলবে? শামসুল চুপ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। এরপর শান্ত গলায় বললেন, কাল বিয়ে, দুবাড়িতে অনুষ্ঠানের আয়োজন প্রায় শেষ। ভোর রাতের দিকে গরু ছাগল জবাই দেব, আর তুমি এখন এতটা অসুস্থ, আমার মাথা কোনো কাজ করছে না মামুনি। চুপ হয়ে গেল স্পর্শী। কিছুক্ষণ পর কাতর কণ্ঠে বলল, আবু, বিয়েটা কি 2-3 দিন পেছানো যায় না? আমার শরীরটা ভীষণ খারাপ।
ওদের বলে দাও না আমি অসুস্থ, আর গরু ছাগল থেকে যাবতীয় বাজারঘাট আপাতত বন্ধ করো। ওদের বলে দাও বিয়ে পেছানো হয়েছে, 2-4 দিন পর নেবে। আর বাকি রইল ডেকোরেশন, সেটা এই পর্যন্তই থাক। বাদবাকিটা 2-4 দিন পর করতে বলো। আমি জানি হয়তো এতে দু বাড়িতেই কিছু লোকসান হবে, কিন্তু আমি তো অসুস্থ, আর বিয়ে তো একবারই হয়। হুট করে দেখা গেল বিয়ের আসরে আমি অজ্ঞান হয়ে গেলাম, না হয় মারা গেলাম, তখন কি হবে? সহস্তে মেয়ের মাথা কোল থেকে সরিয়ে দিলেন শামসুল। বিছানা থেকে উঠে কঠোর কণ্ঠে বললেন, মরার আগে এই যে যাবতীয় খরচ হয়েছে আমার এগুলো দিয়ে তারপর যাবে। বলেই গটগট পায়ে বেরিয়ে গেল রুমের বাইরে। স্পর্শী হাসলো, হাসতেই হাসতেই মুখ চেপে ধরলো। চোখ দুটো আবারও বাঁধ ভেঙেছে, কান্নাগুলো দলা পাকিয়ে চিৎকারের সহিত বের হতে চাইছে। মনে মনে ভাবলো সত্যিই কি সে অসুস্থ? মন উত্তর দিল হ্যাঁ, সে মানসিকভাবে অসুস্থ। কোনো একজনের কথা বেশ গভীরভাবে দাগ কেটেছে তার মনে। রাত তখন 8টা। শোভাম সব শুনল। এরপর বাবার চিন্তিত মুখশ্রীর দিকে তাকিয়ে ব্যথিত হলো। তাকে বোঝানোর স্বরে বলল, বিষয়টা খুব বেশি সিরিয়াস ও না আব্বু, বিয়েটা স্পেশিয়াল। সে এখানে অসুস্থ, যতই আমরা এদিকে গোজগাজ করি না কেন, তাই বলে একটা অসুস্থ মানুষকে বিয়ের পিড়িতে বসানো যায় না, সেটা তারও অমতে। ও নিজেই এই বিয়ের ব্যাপারে সম্মতি দিয়েছে। সেখানে খুবই বেশি অসুস্থ না হলে কখনো বিয়ে পেছানোর কথা বলতো না। আমার মনে হয় বিয়েটা ওর সুস্থ হওয়ার পর দেওয়া উচিত। আর এমন তো নয় যে আমরা গরু ছাগল জবাই দিয়েছি। হ্যাঁ, বাজার করা হয়েছে অনেক। তো কি এগুলা কি দিনের মধ্যে পৌঁছে যাবে? গরু গোয়ালে থাকবে, বাহাদুর কাকা দেখভাল করবে, আর সমস্যা কোথায়? ছেলেকে নিজের চিন্তার কারণ বোঝাতে না পেরে হতাশ হলেন শামসুল। আহত কণ্ঠে বললেন, এটা আমিও বুঝি, কিন্তু সমস্যাটা হলো ওদের বোঝাবে কে? রাত গেলে দিনে বিয়ে, আর এখন যদি ফোন করে বলি বিয়ে পেছানোর কথা, তাহলে ওরা কি মানবে? তোমার কথা বলতে অসুবিধা হলে আমি বলছি। এরপর ফোন হাতে নাম্বার খুঁজতেই শামসুল সর্দার বললেন, পরশকে দিচ্ছিস? আমি তার সাথে কথা বলতে মোটেও ইচ্ছুক না। আঙ্কেলকে দিচ্ছি। মুখখানা থমথমে হয়ে গেল শামসুলের, কিন্তু টুস শব্দটিও করলেন না। ছেলে তার পরশের নামও শুনতে পারেন না, হয়তো রাজনীতির জন্যেই। আব্বুর কল আসছে তোমার ফোনে। সোফায় বসে মনোযোগ দিয়ে খবর দেখছেন আমজাদ। রুমের ভেতর থেকে মেয়ের কণ্ঠস্বর পেতেই ঘাড় ঘুরিয়ে তাকালেন। এরপর বিরক্ত কণ্ঠে খবরের দিকে তাকিয়ে বললেন, নিয়ে আসো। প্রেমা পুনরায় কণ্ঠস্বরকে উঁচুতে তুলে বলল, আরে কেটে যাবে তো, আননোন নাম্বার। রিসিভ করো। বাবার আদেশ শুনতেই কল রিসিভ করলো প্রেমা। কণ্ঠে নমনীয়তা এনে বলল, আসসালামু আলাইকুম। থমকে গেল শোভাম। ফোনের ওপ্রান্ত থেকে এই মেয়েলি কণ্ঠস্বর সে মোটেও আশা করেনি। কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা আর একবার চেক করে নিল। এরপর জিভের ডগা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কে? ধীর পায়ে নিচের দিকে নামছে প্রেমা। ওপাশ থেকে প্রশ্ন শুনে নাক চোখ কুঁচকে বলল, বারে, না চিনলে ফোন কেন দিয়েছেন? রং নাম্বারে কল দিয়ে কি মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছে করে? থতমত খেয়ে গেল শোভাম। প্রেমা চোখ বড়সড় করে নিল। ফোনটা যে বাবার সেটা এক প্রকার ভুলেই গেছিল। ইস, কে না কে ফোন দিয়েছে, কি যে ভাববে ভাবতেই লজ্জা লাগছে। নিজেকে শোধরাতে নমনীয় কণ্ঠে বলল, শুনুন, আমি প্রেমা শিকদার, আব্বুর মেয়ে। এতক্ষণে চিনতে পারল শোভাম। প্রেমা নামটা শুনতেই চোখের সামনে ভেসে আসলো ছোট্ট খাট্ট একটা শরীর, যে অবয়বটা তাকে জনসম্মুখে প্রেমপত্র দিয়েছিল। চোয়াল শক্ত করে বলল, তোমার আব্বুকে দাও। ইতিমধ্যেই বাবার হাতে ফোন দিয়ে দিয়েছে প্রেমা। আমজাদ কানে নিয়ে সালাম দিল। অপর পাশ থেকে বিনয়ের সাথে শোভাম উত্তর দিল, বলল, ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি শোভাম সর্দার বলছি। আরে হ্যাঁ হ্যাঁ, বলো কেমন আছো তোমরা? জি আঙ্কেল, আছি। আপনার ভালো আছেন? আমজাদ কিছুটা থমকালেন। শোভামের এই ছেড়ে ছেড়ে কথা বলাটা মোটেও স্বাভাবিক লাগছে না তার কাছে। সন্দেহী কণ্ঠে বললেন, সব ঠিক আছে। তোমার বাবা কোথায়?
শোভাম এ পর্যায়ে বাবার দিকে তাকালেন। এতক্ষণ ব্যাপারটা ইজি মনে হলেও এই মুহূর্তে খুবই অস্বস্তি লাগছে। এক প্রকার জড়তা চেপে ধরেছে তাকে। নিজেকে স্বাভাবিক করে বিনয়ের সহিত বলল, আঙ্কেল, আসলে কথাগুলো যদি ফোনে বলা উচিত নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের বাড়ি গিয়ে বলতে আরও দেরি হয়ে যাবে। আসলে স্পর্শিয়া হুট করেই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। আমরা বিয়েটা 2-3 দিন পিছাতে চাইছি, ক্ষমা করবেন। ও নিজেই বলেছে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়। ডাক্তারকে কল করেছি, উনি এসে যাবেন। বোঝেনি তো, বিয়ে তো আর বারবার হয় না। ওর বিয়ে, ওই যদি অসুস্থ থাকে, এনজয় না করতে পারে, সেক্ষেত্রে আমাদের খারাপ লাগবে। আর বিয়ে বিষয়টাতে তো তার তাড়াহুড়োর কিছুই নেই, বলুন। আমজাদ সবটা শুনলেন। বিয়ে মেয়ের বাড়িতে হওয়ার তাগিদে আপাতত যাবতীয় আয়োজন সেখানেই করা হয়েছে। শেখদার বাড়িটা শুধুমাত্র সাজানো ব্যতীত তেমন কোনো খাওয়া দাওয়ার রাজকীয় আয়োজন করা হয়নি। তাদের পরিকল্পনা ছিল সর্দার বাড়িতে বিয়ে হবে, এরপর বউ নিয়ে সে রাতেই শেখদার বাড়িতে আসবে। রাত শেষে পরদিন যাবতীয় অনুষ্ঠান আবার শেখদার বাড়িতে হবে। আমজাদ চিন্তিত কণ্ঠে বললেন, সমস্যা নেই, অসুস্থতা তো আর বলে কয়ে আসে না। কিন্তু তোমাদের ওদিকে খবর কি? ক্ষতি হবে তো অনেক। কিছু করার নেই আঙ্কেল। আমজাদকে বলবেন সেটা ভেবে পেলেন না। এমনিতেই ঝামেলার উপর ঝামেলা। এখন পরশকে কিভাবে এই খবর জানাবে সে? শোভামকে বলল। ঠিক আছে, ডাক্তার কি বলে জানিও। এরপর কেটে দিলেন ফোন। প্রেমা কৌতূহল নিয়ে বাবার দিকে তাকালো, বলল, কে ছিল আব্বু? আর কি হয়েছে? চমকে মেয়ের দিকে তাকালেন। এরপর স্বাভাবিক কণ্ঠে বললেন, তোমার ভাবির বড় ভাই, তোমার ভাবি অসুস্থ, বিয়েটা পেছাবে। পশু আসলে বলো বাবা ডেকেছে। এরপর ধীর পায়ে রুমের দিকে এগিয়ে গেলেন। স্ত্রীকে জানানো উচিত, তার থেকে অন্ততপক্ষে সুন্দর কোনো পরামর্শ তিনি পেতে পারেন। পেছনে বালিশ দিয়ে আধশোয়া হয়ে চোখ বন্ধ করে বসে আছে স্পর্শী। গায়ে পাতলা একটা কাঁথা, পাশেই আরশে বসে আছে পা গুছিয়ে। সামনে অজস্র মানুষ। স্পর্শীর বিরক্ত লাগছে। এই মাঝরাতে এতগুলো মানুষ কিভাবে একটা অসুস্থ মানুষের রুমে এসে এভাবে বসে থাকে? একটু আক্কেল জ্ঞান তো থাকা উচিত যে মেয়েটা ঘুমাবে, সে অসুস্থ। নিচ থেকে অনেকগুলো চেয়ার আনা হয়েছে। আমজাদ শিকদার, আলতাফ শিকদার, পাভেল, প্রেমা, পিয়াসা থেকে শুরু করে সর্দার বাড়ির প্রত্যেকটা মানুষ উপস্থিত এই মুহূর্তে। শুধুমাত্র শোভাম মিসিং। পরশ শিকদারকে আসতে দেখে সে দরজা আটকেছে। কাউকে ডিস্টার্ব করতে বারণ করেছে কঠোরভাবে। সবাই টুকটাক আলাপে ব্যস্ত। দূর থেকে একজোড়া হিংস্র চোখের নজর পড়ছে স্পর্শীর উপরে। সে দৃষ্টি অপলক স্থির, চাহনিতে যেন ক্ষোভের বহিঃপ্রকাশ পাচ্ছে। স্পর্শী এক ঝলক তাকালো। পরশ দরজার কাছে চেয়ারে বসে আছে। মুখে কোনো কথা নেই। নানা রকমের ভাবনা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সবার আলোচনা শেষে সিদ্ধান্ত হলো আগামী সোমবার বিয়ে, পুরো 3 দিন পর। এর মধ্যে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আমজাদ স্পর্শীর দিকে তাকিয়ে বলল, বেশ, তুমি বিশ্রাম নাও। যদিও ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা না, তারপর ঠিকমতো খাওয়া দাওয়া করো, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। স্পর্শী আলতো হেসে মাথা নাড়ালো। পরশ সেই হাস্য উজ্জ্বল মুখের দিকে তাকালো। এরপর শান্ত কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, ও এত কম সময় সুস্থ হবে না। আমার মনে হয় ওকে আরো বেশি সময় দেওয়া উচিত। সবাই চমকে তাকালো। পরশ পুনরায় স্পর্শীর দিকে তাকিয়ে বলল, তুমি বিশ্রাম নাও, যত খুশি তত। কিন্তু বিয়ে কালকে হবে, কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই, শুধুমাত্র কাবিন হবে। এরপর 3 দিন, এরপর 3 দিন কেন, পরবর্তী 3 মাস বিশ্রাম নেও, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ে কালকে হবে বলছো? চোখ জোড়া জ্বলে উঠল স্পর্শীর। ক্লান্তি ঠেলে রূপ নিল তেজে। কটাক্ষ করে বলে উঠল, কোনো কাবিনের দরকার নেই। যেদিন অনুষ্ঠান হবে বিয়েও সেদিন হবে। আমি লুকিয়ে বিয়ে করছি না যে আগে রেজিস্ট্রি করে রাখতে হবে। আমার বাবা রাজকীয় আয়োজনে বিয়ে দিচ্ছে আমার, সেখানে আগে ভাগে সাদামাটাভাবে কাবিন করার প্রয়োজন কি? পরশ শামসুল সর্দারের দিকে তাকিয়ে হাসল, বলল, আপনার মেয়ে অসুস্থ? হুট করেই শান্ত পরিবেশটা কেমন বিধ্বংসী রূপ নিল।
শামসুল সর্দার এতগুলো অতিথির মধ্যে অস্বস্তিতে পড়লেন। পিপাসা স্পর্শীর কাছে গিয়ে ইশারায় তাকে থামতে বললেন। পরশ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, পুনরায় তেজ নিয়ে সবার উদ্দেশ্যে বলল, বিয়ে কালকে হবে। এভাবে না খেয়ে দিয়ে টোটো করে দুপুরে রোদে ঘুরলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে। দুবেলা খেলে আবার সুস্থ হয়ে যাবে। এর জন্য বিয়ে পেছনের কোনো প্রয়োজন পড়ে না। ফুঁসে উঠল স্পর্শী, কণ্ঠ উঁচিয়ে বলল, আমার অসুস্থতা আপনার নাটক মনে হচ্ছে? এতটা নিচু মন মানসিকতার আপনি? করব না বিয়ে, 100 বার পেছাবো। 3 দিন কেন, আরও 3 যুগ পরেও বিয়ে করব না আমি, যতক্ষণে না আমার মন চায়। মেয়েকে ধমকে উঠলেন শামসুল। স্পর্শী বাবার দিকে তাকিয়ে মাথা নিচু করলো, চুপ করে বসে পড়ল সেখানেই। কতক্ষণ পর ছলছল চোখে তাকিয়ে বলল, আমার সময় প্রয়োজন আব্বু। রেগে গেল পাভেল, চেয়ার ছেড়ে দাঁড়ালো। স্পর্শীর দিকে তাকিয়ে ধমক মেরে বলল, এটা কি ছেলে খেলা নাকি? বিয়ের আগের রাতে বলছেন সময় প্রয়োজন। এটা কি মজা হচ্ছে? হাজার হাজার মানুষ টানে, সবাইকে দাঁত দেওয়া হয়েছে। এখন হুট করে এসব বললে মান সম্মান থাকবে? পিয়াসা কি বলবেন কিচ্ছু ভেবে পেলেন না। দ্রুত দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বললেন, রাত অনেক হয়েছে, মেয়েটা এমনিতেই অসুস্থ, ওকে ঘুমাতে দাও। এভাবে রাত জাগিয়ে তোমরা সবাই নীতি কথা শোনালে বিরক্ত তো লাগবেই। ঘুমা, মাথা ঠান্ডা হোক, সকালে উঠলে সব ঠিক হয়ে যাবে। বলে ঘর থেকে সবাইকে বের হতে বললেন। ধীরে ধীরে রুম খালি হয়ে গেল, কিন্তু পরশ সেভাবেই দাঁড়িয়ে রইল। পিয়াসা কিছু বলে উঠতেই শান্ত স্বরে পরশ বলল, তুমি যাও, আসছি আমি। পুরো রুম খালি হতেই পরশ এগিয়ে গেল বিছানার দিকে। স্বাভাবিকভাবে বসল স্পর্শীর পাশে, হাতের তর্জনী দিয়ে স্পর্শীর থুতনি উঁচিয়ে ধরল। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার পরিকল্পনাটা ঠিক কি? স্পর্শী সরাসরি দৃষ্টি ছুঁড়ে মারল, বলল, আপনাকে ভেঙে চুরে নতুন করে গড়া। পরশ হাসল, কটাক্ষ করে বলল, এত সহজ? দেখা যাবে। থেমে আবারও বলল, 2 মিনিটের মধ্যে রুম থেকে বের হবেন, যাওয়ার আগে লাইট নিভিয়ে যাবেন। কুয়াশা মাখা স্নিগ্ধ ভোর। নভেম্বরের এই মাঝামাঝি এসেও প্রকৃতি যেন মানব কুলের সাথে এক অদ্ভুত খেলায় মেতে উঠেছে। ভোর রাত থেকে 11টা পর্যন্ত শীত, দুপুর থেকে রাত 10টা পর্যন্ত গরম, আর বাকিটা বসন্ত। নির্দিষ্টভাবে যেন আবহাওয়া প্রকৃতিকে ছুঁতেই পারছে না। সকাল তখন 8টা। নিজেকে পরিপাটি করে হাতে ছোট্ট একটা ব্যাগ নিল স্পর্শী। এরপর ত্রস্ত পায়ে নিচে চলে এলো। বাড়ির বাকি সদস্যরা নাস্তার টেবিলে। এই তো আধা ঘন্টা আগেই মা তার নাস্তা নিয়ে কক্ষে গেছিলেন। মেয়েকে নিজ হাতে খাইয়ে ওষুধ খাওয়ানোর পর তবেই ফিরলেন। স্পর্শী নিজেও দ্বিমত করেনি। পিপাসা নরম গলায় মেয়েকে অনেক বোঝালেন, কিন্তু স্পর্শীর থেকে কোনো রকম ইঙ্গিত পাননি। সে চুপ করে শুনছিল সবটা। সিঁড়ি থেকে নেমে সদর দরজার উদ্দেশ্যে পা বাড়াতেই থেমে গেল স্পর্শী। দিক পরিবর্তন করে হেঁটে গেল ডাইনিং টেবিলের দিকে। বাবার চেয়ারের পেছনে গিয়ে শান্ত হয়ে দাঁড়াতেই সবাই চমকালো। শামসুল পিছনে তাকিয়ে অবাক হলেন, আশ্চর্যের সুরে বললেন, তুমি কি বাইরে যাচ্ছ? স্পর্শী আলতো হাসল, বাবার হাত ধরে অনুরোধের ন্যায় দাঁড়ালো, কণ্ঠে আহ্লাদের সুরে ফুটিয়ে বলল, আব্বু প্লিজ, আমার শরীর যথেষ্ট ঠিক আছে এখন। কিছু দরকারি কেনাকাটা করতে হবে, ঘন্টা 2-এর মধ্যেই চলে আসব। আর গাড়ি নিয়ে যাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। শামসুল সর্দার মানলেন না, মেয়ের দিকে তাকিয়ে বাধা দিয়ে বললেন, মামনি, কিছু কেনার থাকলে আমাকে বলো, তোমার কাকিকে বলো। তোমার এই অসুস্থ শরীর নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আচমকাই শরীর টান টান করে দাঁড়িয়ে পড়ল স্পর্শী, বুকে হাত বেঁধে বলল, দরকার নেই, আমি পছন্দ করে কিনবো বলেই যাচ্ছি। তাড়াতাড়ি এসে পড়বো, শরীর খারাপ লাগলে ফোন করে জানাবো। এখন আসি। বলেই গটগট পায়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। সকালের মিষ্টি রোদটা গায়ে লাগতেই চোখ বন্ধ করে নিল। অসুস্থ ভেঙে পড়া শরীরটা যেন মুহূর্তেই চাঙ্গা হয়ে উঠল। মুখের হাসিটাকে আলতো প্রসারিত করে এগিয়ে গেল গ্যারেজের দিকে। স্যার ব্যস্ত আছেন, উনি আজকে দেখা করতে পারবেন না।
সামনে দাঁড়িয়ে থাকা লোকটির বলা কথাগুলো শুনতেই কপাল কুঁচকে ফেলল স্পর্শী। তড়িৎ গতিতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কণ্ঠে তীব্র রুক্ষতা নিয়ে বললেন, আজ দেখা করতে পারবেন না মানে? সেই সকালে এসেছি, এ যাবৎ তিনবার সময় বলে অপেক্ষা করিয়েছেন, আর এখন 2 ঘন্টা পর এসে বলছেন আজ দেখা করতে পারবেন না। লোকটি একটুও টলল না, বরং বিরক্ত হয়ে বলল, দেখুন কমিশনার সাহেব আপনাদের কথা শোনার জন্য সারাদিন বসে থাকেন না, ওনার আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি আরেকদিন আসুন। কপালের কুঞ্চিত হওয়া চামড়ার ভাঁজগুলোকে নিমেষেই স্বাভাবিক করে ফেলল স্পর্শী। এরপর টানটান হয়ে দাঁড়িয়ে বলল, কমিশনার সাহেবকে বলুন পিরোজপুর 3-এর সাবেক সংসদ সদস্য শামসুল সর্দারের বড় মেয়ে দেখা করতে এসেছে। লোকটি এ পর্যায়ে অবাক হলেন, কিন্তু প্রকাশ হলেন না। কিছুটা চিন্তা ভাবনা করে আবারও ঢুকে গেলেন অফিসের ভেতরে। মিনিট 5 পর ফিরে এসে পূর্বের ন্যায় বিরক্তি মাখা কণ্ঠে বলল, আসুন, তবে অল্প কথাই ছাড়বেন। লোকটাকে আর উত্তর দিল না স্পর্শী। ত্রস্ত পায়ে ঢুকে গেল তার পিছু পিছু। কক্ষে ঢুকতেই লোকটি বাইরে থেকে দরজা চাপিয়ে দিয়ে চলে গেলেন। স্পর্শী বিনয়ের সাথে সালাম দিলেন কমিশনারকে। তিনি উত্তর নিয়ে বললেন, বসুন। তা আপনার বাবা কেমন আছেন? কোনো দরকার থাকলে তো নিজেই আসতেন, কিন্তু আপনাকে কে পাঠিয়েছে বুঝতে পারলাম না। আসলে দরকারটা বাবার নয়, আমার। বলুন। স্পর্শী নড়ে চড়ে বসল, ব্যাগ থেকে ফোনটা বের করে রেকর্ডিংয়ে ঢুকলো। এরপর সরাসরি দৃষ্টি দিল কমিশনারের দিকে, বলল, পিরোজপুরে শুদ্ধ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পূজা নামক এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, শুনেছেন নিশ্চয়ই? জিভ দিয়ে ঠোঁট ভেজালো কমিশনার। তির্যক দৃষ্টি দিয়ে স্পর্শীকে একবার পরখ করে নিল। গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, না শোনার তো কিছুই নেই। মেয়েটাকে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় হাসপাতালে নেওয়া হয়েছে। যখন এই বিষয়ে শুনেছেনই, তখন আসামিদের এখনো গ্রেপ্তার কেন করছেন না? দেখুন, আমরা যে হাতে হাত লাগিয়ে বসে আছি এমনটা না। ধর্ষকদের পরিচয় জানা মাত্রই আমরা তাদের গ্রেপ্তার করতে চেয়েছি, কিন্তু ওখানকার এমপি মিস্টার পরশ সিকদার বলেছেন বিষয়টা তিনি সামলে নেবেন। যদিও আমরা তার কথার উপর ভরসা করে বসে থাকিনি, কারণ তিনি তো আর আইনের লোক না। আমরা অফিসার পাঠিয়েছিলাম। মেয়ের বাবা মা দুজনেই এই বিষয়ে ঘাটতে বারণ করেছেন। এতে তাদের মেয়ের সম্মান জড়িত। তারা জরিমানা নিতে রাজি হয়েছে। এক্ষেত্রে আমাদের কি করার আছে? অবশ্যই করার আছে, কারণ ধর্ষণ ওর বাবা মা নয়, ওই মেয়েটা হয়েছে। আর পূজা নিজেই চায় ধর্ষকদের শাস্তি। সেক্ষেত্রে আপনি তার মা বাবার কথা শুনে কেন বসে থাকবেন? কমিশনার কথার প্যাচে পড়ে সাময়িকভাবে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, সেই মেয়ে এই ব্যাপারে কোনো মত দেয়নি। তিনি যাবতীয় সাহায্য সহযোগিতা নেওয়ার আগ্রহ জানিয়েছেন। বেঁকে বসলো স্পর্শী, বলল, তো চিকিৎসার টাকা, লেখাপড়ার টাকা একজন এমপি হিসেবে পরশ শিকদার দিতে চেয়েছেন, আর মেয়েটা নিয়েছে। এর জন্য কি ধর্ষকরা মুক্তি পাবে? পরশ শিকদার বা আপনারা কি সাহায্য সহযোগিতা করার আগে বলে দিয়েছিলেন যে এই সাহায্যের বিনিময়ে ধর্ষকদের ভুলে যেতে হবে? চুপ করে তাকিয়ে রইলেন কমিশনার। স্পর্শী ফোন থেকে রেকর্ডিংটা শোনালো, বলল, এটা পূজার জবানবন্দি। সে নিজে এই ধর্ষকদের বিচার চেয়েছে। এখনও কি আপনি চুপ করে থাকবেন? হুট করেই উল্টো গান গেয়ে বসলেন কমিশনার, বললেন, না, ভুক্তভোগী নিজে বিচার চাইলে আমরা কেন চুপ থাকব? তবে এই প্রমাণটা আপনি আমাদের থানায় জমা দিন, যেখানে কেসটা করা হয়েছে। বাকিটা আমি দেখে নেব। আশ্বাস পেল স্পর্শী। স্বস্তির নিঃশ্বাস ফেলে তবেই ত্যাগ করলো কমিশনারের কার্যালয়। মুহূর্তেই হাতে ফোন তুলে নিল কমিশনার। ওপাশ থেকে পরশ রিসিভ করতেই ব্যস্ত কণ্ঠে বললেন, ঝামেলা হয়ে গেছে ভাই। শামসুল সর্দারের মেয়ে এসেছিল আমার এখানে। সে তো পুরো প্রমাণ নিয়ে হাজির। এখন তো আর চুপ থাকা যায় না, তাহলে তো আমাদের উপর আঙুল উঠবে। পরশ অবাক হয়ে গেল, আশ্চর্যের সুরে বলল,
স্পর্শী ওখানে গেছিল? পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, কি প্রমাণ নিয়ে গেছে ও? আর কে কি বলেছে বিস্তারিত বলো। সবটা শোনার পর এক হাত দিয়ে চেয়ারের হাতলটা চেপে ধরল। মাথায় রক্ত উঠে গেছে। রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলল, বেশ, আমি দেখছি। থানার সামনে গাড়ি থামতেই দ্রুত পায়ে নেমে গেল স্পর্শী। সূর্যটা এখন মাথার উপরে, সেই সকালের মিষ্টি রোদটা এখন অসহ্যকর ঠেকছে। টপ টপ করে ঘামের ফোঁটা বেয়ে পড়ছে কানের দুপাশ থেকে। ত্রস্ত পায়ে থানার ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর বাঁকা হাসলো, তোষামত করে বলল, আরে আসুন আসুন ম্যাডাম। যে তা এই ভর দুপুরে কি মনে করে? কোনো সমস্যা হয়েছে নাকি? সম্বোধনটা খুবই বিরক্তিকর ঠেকলো স্পর্শীর কাছে। কোনো প্রকার কথা না বলেই বসে পড়ল চেয়ারে। ফোন হাতে রেকর্ডিং বের করে বলল, মাত্রই কমিশনারের সাথে কথা বলে এসেছি, তিনি কেসটা নিয়ে ঘাঁটতে বলেছে। পূজা নিজেই চায় ধর্ষকদের বিচার হোক, আপনারা দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার করুন। ইন্সপেক্টর মন দিয়ে রেকর্ডিংটা শুনলো, এরপর হেয়ালি করে বলল, এই প্রমাণটার তো কোনো প্রয়োজন নেই এখন। ভ্রু কুঁচকে তাকালো স্পর্শী, ক্লান্ত কণ্ঠে বলল, মানে? কেসটা তুলে নেওয়া হয়েছে। অবাক হলো স্পর্শী, কণ্ঠে আশ্চর্যের সুর তুলে আত্মচিৎকার করে বলল, হোয়াট? কেস তুলে নেওয়া হয়েছে মানে? কে তুলেছে আর কখন? দেখুন, পূজার বাবা সকালে কেস তুলে নিয়েছে। তারা চান না এটা নিয়ে আর ঘাটাঘাটি হোক। কিন্তু পূজা চায় না এটা, ও চায় বিচার হোক। আপনি কেন কেস তুললেন? কারণ কেস করেছি পূজার বাবা, আর সেখানে তারা যদি স্বেচ্ছায় মামলা তুলে নিতে চায় তাহলে আমি কেন আটকাবো? বেশ, তো আমি আবারও মামলা করব ধর্ষকদের নামে। আপনি কেস লিখুন। ইন্সপেক্টর বেঁকে বসলেন, বললেন, সে আপনি করতে পারেন, কিন্তু এখানে ভুক্তভোগী নিজেই যখন বেঁচে আছেন তখন তার সম্মতি লাগবে। আর অবর্তমানে তার মা বাবা সম্মতি লাগতো। যেহেতু তারা নিজেই চাইছেন না, সেক্ষেত্রে আপনি একজন অপরিচিত ব্যক্তি, তার ওপর ঘটনায় হলে উপস্থিতও ছিলেন না, আপনার থেকে কেস নেওয়া যাবে না। সাক্ষী হিসাবেই তো নেওয়া যায় না। আপনাকে সেখানে কেস তো দূর, বাদ দিন ম্যাডাম। কেন করছেন এমন? নিজেরই হবু স্বামীর বিরুদ্ধে কেন লড়তে চাইছেন? এর থেকে শান্তিপূর্ণভাবে বিয়েটা করুন, আমরাও দাওয়াত খাই। সজোরে ইন্সপেক্টরের হাত থেকে মোবাইলটা কেড়ে নিল স্পর্শী। চেয়ার থেকে দুপ করে উঠে দাঁড়ালো, কণ্ঠে তেজ নিয়ে বলল, তার মানে আপনি পূজাকে ছাড়া কেস নেবেন না, তাই তো? মাথাটাতে উপর নিচ করে হ্যাঁ স্বরূপ উত্তর দিল ইন্সপেক্টর। বলল, জি, ওনার সম্মতি প্রয়োজন। চুপ করে থানা থেকে বের হয়ে যাওয়ার প্রয়াস করলো স্পর্শী। 2 কদম এগোতেই থেমে গেল। পুনরায় ইন্সপেক্টরের ডেস্কের সামনে এসে দাঁড়ালো, বলল, আপনাদের এমপি সাহেবকে বলে দেবেন বাপেরও বাপ আছে, ক্ষমতা নিয়ে যেন কম দৌড়ায়। বিশাল এক ছায়া, চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় লম্বা আমলকি গাছটার ছায়ার আকার হয়েছে হ্রাস। ফলসহ ছাকরা পাতাগুলো মাটির অধিকাংশ জায়গা জুড়ে বিরাজ করছে। সেই ছায়ার মধ্যে আর একটা ছায়া, এর বর্ণ বিভীষিকাময় অন্ধকারের মতো। গাছগাছালির ফাঁক ফোকর থেকে ছায়াটিকে পূর্ণ দেখা গেল না। আদেও সে মানব নাকি মানবী সেটুকুও বোঝা গেল না। শুধু শোনা গেল হিংস্র বাক্য কখানি, কারোর উপর তেজ নিয়ে হুঙ্কার দিয়ে বলছে, হলো না, কোনো কাজই হলো না। সেই যাই হোক, দিন শেষে সব ঠিক হয়ে যাবে। ঘটনা ঘটার দিন যতখানি উষ্ণতা আমি ওর মতো দেখেছি, ধীরে ধীরে সেটা সব বিলীন হয়ে যাচ্ছে। এমন তো আবারও পরিকল্পনায় ব্যর্থ হব, এমনটা তো হতে দেওয়া যাবে না। জ্বলাতে হবে, আবারও সেই আগুন জ্বলাতে হবে। হঠাৎই আমলকি গাছের পেছন থেকে আর একটা ছায়া বের হলো। অর্ধ সেই চাদর মুড়ি দেওয়া ছায়াটি হাঁপিয়ে গিয়েছে, তার শরীরের নরম স্পষ্ট বোঝা যাচ্ছে। বলল, কম তো করলাম না, এবারে আবার কি করতে হবে? কিছুই না, শুধুমাত্র প্রথম দিনের সন্দেহকে সত্যি রূপান্তরিত করবি। এই মেয়ে কোনো কাজেই আসলো না, শুধু শুধু হাত নষ্ট।
রাত তখন খুব বেশি নয়, ঘড়ির ঘন্টার কাঁটাটা মাত্র 10টাকে ছুঁয়েছে। বিছানায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে স্পর্শী। পাশেই আরশি বসে নানান রকমের আচার খাওয়ায় ব্যস্ত সে। কতক্ষণ পর পর আপুকে সাধলেও সে নিতে নারাজ। এক প্রকার কিঞ্চিত সাড়াও না দিয়ে বিভোর হয়ে রইল সেই ভাবনায়। এখন আর কিচ্ছু করার নেই তার হাতে, বাকি শুধুমাত্র অপেক্ষা। এই অপেক্ষা বিনে কোনো কাজ করা সম্ভব নয়। চারদিকে বন্ধ। আরশি বোনের দিকে তাকিয়ে আবারও ডাকলো, আদুরে কণ্ঠে বলল, আপু এটা একটু টেস্ট করে দেখো, ভীষণ মজা। বিরক্ত হলো স্পর্শী। বোনের দিকে তাকিয়ে চক্ষু গরম করে বলল, তুই কি যাবি এখান থেকে? বিরক্ত করিস না, মাথা ব্যথা করছে। আরশি এ পর্যায়ে আরো উৎফুল্ল হলো, অতি উৎসাহী কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে, তাহলে আচার খাও, কমে যাবে, ভালোও লাগবে, একবার খেয়ে দেখো। হাত বাড়িয়ে সামান্য একটু নিল স্পর্শী। মুখে তুলে খেতে খেতে পুনরায় ভাবনায় নিমজ্জিত হলো। কিয়দংশ চিন্তায় মগ্ন থাকার পরে মনে পড়ল ফোনের কথা। বালিশের নিচ হাতড়ে ফোন হাতে নিয়ে লক খুলতেই চোখ গেল কন্ট্যাক্ট লিস্টের দিকে। পরশ শিকদারের নাম্বার থেকে কল এসেছিল বিকালে। একটা নয়, বরং 6টা মিসড কল। এই কল কেন যেন এখন আর টানে না তাকে। অদ্ভুত এক বিতৃষ্ণা জন্মাচ্ছে প্রতিনিয়ত। কিছু একটা ভেবে কল ব্যাক করলো স্পর্শী। রিং পড়ার সাথে সাথে রিসিভড হলো। পরপরই ফোনের অপর প্রান্ত থেকে এক দীর্ঘশ্বাসের আওয়াজ এলো। মুখে বলল, অবশেষে। আর কোনো শব্দ উচ্চারণ করলো না পরশ। এটুকু বলেই থেমে গেল সে। স্পর্শী চোখ বন্ধ করে নিল। শান্ত আওয়াজে বলল, ঘুমাচ্ছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল বিধায় খেয়াল হয়নি। পর মুহূর্তেই দু প্রান্তে নিস্তব্ধতা বিরাজ করলো। দুজনই অপেক্ষা করলো একে অপরের প্রশ্নের আশায়। কিন্তু মিনিট খানেক ব্যয়ের পরেও কোনো টু শব্দটিও হলো না তাদের মধ্যে। শুয়ে আছে পরশ। ফোনটাকে রিসিভ করে খোলা বস্ত্র শূন্য প্রশস্ত লোমযুক্ত মুখখানির উপর রাখলো। আর অপেক্ষা করলো না স্পর্শী। নিজেই প্রশ্ন ছুঁড়ে মারল, বলল। পরশ উত্তর দিল না। কিছুক্ষণ নীরব থাকার পর উল্টে প্রশ্ন ছুড়ল। শান্ত কণ্ঠে বলল, তোমার আর আমার সম্পর্ক কি শুধুমাত্র কিছু বড়র উপরে ডিপেন্ড করবে স্পর্শিয়া? এমনি কি কল করতে পারি না আমি? স্পর্শী থমকালো। বুকের বাপাসটা থেকে সূক্ষ্মভাবে চিনচিনে ব্যথা উঠছে। অপর পক্ষকে কি বলবে ভেবে পেল না, কিন্তু তাও বলার চেষ্টা করলো। অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, জানি না, সব কিছু কেমন অচেনা ঠেকছে। আমার জীবনটাই আজকাল অপরিচিত লাগছে আমার কাছে। কি ছিলাম আমি আর কি হচ্ছি। আজকাল ওই ইট পাথরের নগরগুলোকে খুব মিস করছি। আর যাই হোক, অন্ততপক্ষে প্রতিনিয়ত ব্যস্ততার সাথে জীবন পার করতাম। ভাবার সময়ই পেতাম না কেন যে এই সুন্দর পরিবেশে আশা করলাম। নিজেই মাঝে মধ্যে ভেবে পাই না, না এই স্নিগ্ধ পরিবেশের মধ্যে আসতাম, আর না তো অনুভূতি জাগত, আর না তো প্রতিনিয়ত এমন গুমড়ে মরতাম। অতি সূক্ষ্মভাবে প্রশ্নটা এড়িয়ে গেল স্পর্শী। পরশ বুঝতে পেরে হাসল। তা আজকাল বুঝি আমাকে কোণঠাসা করে এর জন্য দায়ী করছো? কটাক্ষ করে বলল, দায়ী করলেও কি সেটা খুব বেশি ভুল হয়ে যাবে এমপি সাহেব? আপনি নিজেই বলুন না, এর জন্য আদৌ কি আপনি কতটুকু দায়ী? বলি তো। তবে এসবের জন্য আমি দায়ী নই। দায়ী তোমার কৌতূহল, দায়ী তোমার উড়নচণ্ডীর স্বভাব। আমি বুঝি না প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কেন তো ঢুকতে হবে। তুমি কে? নিজেকে কি ভাবো তুমি? এত মাতব্বরি কেন করতে চাও? ব্রজগল মুহূর্তেই কুঁচকে ফেলল স্পর্শী। ধীরে ধীরে পরশের কথাগুলো খুবই হিংস্র ঠেকছে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো স্পর্শী। কটাক্ষ করে বলল, আমি মাতব্বরি করেছি বলেই তো আপনার এত জ্বলছে, নইলে তো কেউ জানতেই পারতো না গণধর্ষণের পেছনে আপনারই লোকেদের হাত আছে, আর আপনি তাদেরকে রক্ষা করতে চাইছেন। সিরিয়াসলি? আচ্ছা, আপনার কি লজ্জা করছে না? আমার তো ভাবতেই আপনার ওপর ঘৃণা চলে আসছে। কিভাবে বিয়ে করব আপনাকে? আপনাকে তো আমার রুচিতেই আসছে না। আচ্ছা, একটা কথা বলুন,
এত এত মানুষ আপনাকে ভালোবেসে ভোট দিয়ে এমপি বানালো, অথচ সেই তাদেরই মেয়েদের রক্ত ইজ্জত দিয়ে নিজের দলের জানোয়ারদের তৃষ্ণা মেটাচ্ছেন। আপনি কি শুধুমাত্র ওদের এই স্বাধীনতা দেওয়ার জন্যই ভোটে দাঁড়িয়েছিলেন? নিশ্চুপ হয়ে রইল পরশ। কথাগুলো প্রত্যেকটা বিষাক্ত তীরের ন্যায় গায়ে ফুটছিল। শরীরের প্রতিটি শিরা উপশিরা অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলজ্বল করে উঠছে। এই মুহূর্তে কল কেটে দেওয়াই উত্তম, না হয় গত রাতের ন্যায় রাগ চেপে যাবে মাথায়, যেটা পরবর্তীতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটাবে। চোখ বন্ধ করে নিজেকে সামলে ফোনটা কেটে দিতে গেল, কিন্তু পারল না। কণ্ঠকে অতি শীতল করে বলল, তুমি পিরোজপুরে এসেছো মাত্র 2.5 মাস, আর আমি আছি 2.5 যুগ। আমাকে কিছু বোঝাতে এসো না, শুধুমাত্র সাবধান করছে যে ঘটনা আমাকে কেন্দ্র করে ঘটছে সে ঘটনায় তুমি জড়িও না। তুমি কি জানো গোছানো ঘটনাগুলো পুনরায় ঘুরে তুমি অগোছালো করে দিচ্ছ। আমি তোমাকে ব্যক্তিগতভাবে চাইছি বলে এটা না যে তুমি আমার রাজনৈতিক জীবনে জড়াবে। স্পর্শিয়া, দূরে থাকো, কারোর গুটি হয়ে আমাকে দুর্বল করো না। কেটে গেল ফোন। অবাক হলো স্পর্শী। মাথার মধ্যে অজস্র প্রশ্ন কিলবিল করছে, কিন্তু কে দেবে এই উত্তর? একবার দুইবার করে অজস্রবার কল দিলেও ওপাশ থেকে ধরল না পরশ। শঙ্কায় নইয়ে পড়ল স্পর্শী। সত্যিই কি সে ভুল ছিল? তার কি উচিত হয়নি এসবে জড়ানো? কিন্তু চক্ষু সম্মুখে দেখেও কিভাবে চুপ থাকবে? আর পরশই বা কেন সব এড়িয়ে যেতে চাইছে? কোন ঘটনাকে নস্যাৎ করতে ঘটনা চাপাতে চাইছে? ভাবতে ভাবতে পাগল প্রায় সে। এরই মধ্যে নিচ থেকে ডাক এলো আরশির। সে কি উৎফুল্ল কণ্ঠ, নিচ থেকে হাসির শব্দও শোনা যাচ্ছে ভীষণ। দ্রুত বিছানা থেকে উঠে পড়ল। কি এমন ঘটেছে নিচে? ওড়না গায়ে দিয়ে নিচতলার দিকে চাইতেই অবাক হলো। বাড়ির প্রত্যেকটা সদস্য সেখানে। স্পর্শীকে দেখতেই বাবা ডাকলো। ত্রস্ত পায়ে থেমে থেমে কৌতূহল নিয়ে নিচে নামলো স্পর্শী। সবার মাঝখানে লাল চাদর দিয়ে কিছু একটা ঢাকা। এটা কি? সিঁড়ি দিয়ে নেমে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। আমতা আমতা কণ্ঠে বলল, এটা কি? শামসুল সর্দার হাসলেন। ঘটনাটা যেন তার প্রাণ জুড়িয়ে দিয়েছে। বলল, খুলে দেখো। আর কৌতূহল নমাতে পারল না। কাপা হাতে চাদরটা সরাতেই থমকে গেল। তড়িৎ গতিতে পিছনে তাকিয়ে বাবার উদ্দেশ্যে বলল, এটা কার? কার আবার? তোমার। এত কিছুর মধ্যেও প্রবল উত্তেজনা কাজ করছে স্পর্শীর। ঘন ঘন শ্বাস নিয়ে বলল, তুমি দিয়েছ আব্বু? শামসুল সর্দার মাথাটা দুপাশে না স্বরূপ দাঁড়ালেন। ছেলের দিকে তাকিয়ে বলল, আমি দিইনি তো, তোমার ভাই দিয়েছে। এতক্ষণে মাথা তুলল শোভাম। তার কেমন অস্বস্তি লাগছে, কিছুটা লজ্জা লাগছে কিনা বোঝা গেল না। বরাবরের মতো অগোছালো কণ্ঠে বলল, এটা আসলে আমি আরও আগেই কিনেছিলাম। তোমার সাথে এ বাড়িতে ফার্স্ট যখন দেখা হয়েছিল তখন তুমি স্কুটির কথা বলেছিলে। আমি একা বাইকে ঘুরছি, কিন্তু তুমি ঘুরতে পারছো না এরকম কিছুই ভেবেছিলাম তোমার বিয়ের দিন দিব, কিন্তু এর মধ্যেই বিয়েটা পিছিয়ে গেল আর ওরাও সন্ধ্যায় পৌঁছে দিয়ে গেল, তাই। আর কিছু বলতে পারল না শোভাম। এর মধ্যেই স্পর্শী হামলে পড়ল বুকের মাঝখানটায়। সস্নেহে জড়িয়ে ধরল শোভাম। স্পর্শী আনন্দে আত্মহারা হয়ে গেল। কি বলবে সেটা ভেবে পেল না। অনেকক্ষণ এভাবে থাকার পর ব্যর্থতার সুরে বলল, কিন্তু আমি তো চালাতে পারি না। হাসল শোভাম। বলল, সমস্যা নেই, কাল থেকে আমি শিখিয়ে দেব। ফুঁসে উঠল আরশি। মুখ গোমরা করে বলল, ওহ, আমি তো এখন কেউই না। আপুকে স্কুটি গিফট দিয়েছো, কিন্তু আমাকে একটা সুতোও না। ভালো হয়েছে, আমারও লাগবে না। শোভাম চমকালো। সত্যিই তো, আরশির কথা খেয়ালেই ছিল না। এটা ভীষণ অন্যায়। কাল পরশুর মধ্যে হুট করে কিছু একটা দিয়ে দিতে হবে। কোনো মতে দোষ এড়াতে বলল, তুমি তো অঘটন ঘটিয়েই ফেলেছো। এখন যা পাওয়ার সেটা আমার বঞ্ঝিরাই পাবে। তোমরাও দেবো, বাচ্চাদেরও দেবো। আমি এতটাও বড়লোক নই, যা দেওয়ার যে কোনো একজনকেই দেবো। রাত তখন 11টা।
সদ্য ছেলের সাথে আলাপ আলোচনা সেরে রুমে এসেছেন শামসুল। চোখ তার নিদ্রা আকাঙ্ক্ষায় ঢুলুমুলু করছে। ক্লান্ত শরীরটাকে বিছানায় টেনে শুয়ে পড়লেন সেখানেই। আজকাল পিপাসা আরশির সাথে ঘুমায়। মেয়েটার মাঝরাতে ব্যথায় কুকড়ে ওঠে। কখন কি লাগে ভেবেই পিপাসা আর কাছছাড়া করেনি মেয়েকে। শামসুল ঘাড় ঘুরিয়ে কাত হয়ে শুলেন, চোখ দুটো বন্ধ করে নিলেন তন্দ্রার ঘোরে, কিন্তু ঘুম আর দিতে পারলেন না। এর মধ্যেই কর্কশ শব্দে বেজে উঠল ফোনের রিংটন। বালিশের পাশ থেকে বিরক্তি নিয়ে ফোনটাকে হাতে নিল, কিন্তু নাম্বার যে অচেনা। এত রাতে অচেনা নাম্বার থেকে কে ফোন দিয়েছে তাকে? মস্তিষ্কে প্রশ্ন আসলেও তার উত্তর খুঁজে পেলেন না। একবার ভাবলেন ফোন ধরবেন না, পরক্ষণেই মনে হলো কোনো জরুরি ফোন হতে পারে। ভাবনা চিন্তার মধ্যভাগেই রিসিভ করলেন ফোন। সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো বিনয় সালাম। কণ্ঠটা ভীষণ চাপা, মনে হচ্ছে কারোর থেকে লুকিয়ে খুবই সন্তর্পণে তাকে কথাগুলো বলতে চাইছে। শামসুল সালামের জবাব দিলেন। পরিচয় জানতে চাইলেই ওপাশের পুরুষ কণ্ঠটি কাতর কণ্ঠে মিনতি করলেন। শোনা গেল তার কাপা কণ্ঠস্বর। বললেন, চাচা, আমি আপনার এই পরিচয় দিয়াই কথা কইতাছি। কাপুরুষ না আমি যে পরিচয় লুকামো। চাচা, আমি সুজন, সুজন মির্জা, চিনছেন? নামটা শুনতেই ভ্রুজু কল কুচকে গেল শামসুলের। কপালের মাঝখানে 2-3টা ভাঁজ পড়ে গেল। অবিশ্বাসের সুরে বলল, তুই আমার কাছে কেন ফোন দিয়েছিস? এইটা কি কইলেন চাচা? আমি আপনার এই ফোন দিমু না তো ওই পরশ শিকদারে দেব? সাবধান হলেন শামসুল। কটাক্ষ করে বললেন, তুই আমার কাছে কেন ফোন দিয়েছিস? হুট করে এইভাবে উল্টো গান গাইছিস কেন? কি হয়েছে? ফোনের অপর প্রান্তে থাকা সুজন নিঃশব্দে হাসলো। বিশ্রী রকমের সেই হাসি রুমের ওপাশ থেকে দেখছে রাকিব। গায়ের মধ্যে যেন আগুনের স্ফুলিঙ্গ ফুটছে। সুজন আবার কণ্ঠকে আহত করলো, করুণ কণ্ঠে বলল, চাচা দেখেন, আমরা একই প্ল্যাটফর্মের, সবাই তো রাজনীতি করি। হয়তো রাজনীতি দলের কারণে অনেক বিরোধিতা করছি আমরা, মারামারি কোপাকুপি অনেক করা হয়েছে, কিন্তু তাই বইলা কিন্তু আমি আপনার পরিবারে কারো ক্ষতি চাই না। আপনাদের সাথে যত দূর ওইটা হইব ভোট কেন্দ্রে, কিন্তু সেখানে যদি ব্যক্তিগতভাবে আপনাদের দুর্বল করার চেষ্টা করে তাইলে আপনি চেনেন না, তাইলে আমি এই খেলায় নাই চাচা। আপনি সাবধান হন, অনেক বড় ভুল করতেছেন। পরশ শিকদারে আপনি চেনেন না, আমি চিনি। এত বছর কাছ থেইকা দেখছি, আমি জানি ও নিজের স্বার্থের জন্য কত কিছু করতে পারে চাচা। মেয়েটারে ওর সাথে বিয়ে দিবেন না, অনেক পস্তাইবেন। ও অনেক বড় চাল চালছে। এখন আপনি হয়তো কইবেন আপনার ছোট মাইয়াও ও তো ওই বাড়িতে, তাহলে তো ওর দিয়াও চাল চালাতে পারে। তবে আপনি এটা বিশ্বাস করেন, পাভেল ওর বউরে অনেক বেশি যত্ন করে। এই পাভেলের কারণে আপনার ছোট মেয়েটার ধারের কাছে পরশ যাইতে পারতেছে না। এই জন্য পরবর্তী শিকার আপনার বড় মেয়ে, যে কিনা ওর খাঁচাই থাকবে। আপনি কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? শামসুল সর্দার বাক্রুদ্ধ হয়ে বসে রইলেন। আদেও কথাগুলো বিশ্বাসযোগ্য কিনা বুঝতে পারলেন না। শামসুল সর্দারের নীরবতা বুঝতে পেরে সুজন কিছুটা নড়ে চড়ে বসলো। এরপর পুনরায় নিজেকে সাজিয়ে বলল, পরশ শিকদারের উদ্দেশ্য হয়েছে আপনি রাজনীতি মাঠ থেকে পুরোপুরি সরাইয়া দেওয়া, বলতে গেলে এক প্রকার পঙ্গু করে দেওয়া, যাতে আর ঘুরাইয়া না দাঁড়াইতে পারেন। থেমে আবারও বললেন, সে যাই হোক, আমি আপনারে সাহায্য করলাম, বাকিটা আপনার মর্জি। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার মধ্যে, তবে সাবধানে থাকবেন। রাখি, আল্লাহ হাফেজ। ফোন কেটে গেল। তবে কাটলো না শামসুল সর্দারের ঘোর। তিনি থম মেরে বসে রইলেন বিছানায়। নিদ্রারা সেই কখন পালিয়েছে। ক্লান্তির ছিটে ফোটাও আর নেই। হঠাৎই মেয়ের অমঙ্গলের চিন্তায় বিষিয়ে উঠল মন। কি করছেন তিনি? সুজনের কথা তো ফেলে দেওয়ার মতো নয়। সত্যিই তো বিয়ে হতে না হতেই তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে বিয়ের পর তো একদম শূন্য হয়ে যাবেন। পরবর্তীতে মেয়েকে ছুঁড়ে ফেলে দিলে তখন কি করবেন? উফ, আর ভাবতে পারলেন না।
এই মুহূর্তে ছেলের সাথে এ বিষয়ে আলোচনা করা উচিত ভাবতেই জোর পায়ে উঠে দাঁড়ালেন। দ্রুত গতিতে হেঁটে গেলেন শোভামের রুমের সামনে। দুটো টোকা মারতেই ত্রস্ত হাতে দরজা খুলল শোভাম। বাবাকে দেখতেই অবাক হলো, বলল, এত রাতে তুমি? কি হয়েছে? কিছু কি বলবে? মাথা নাড়ালেন শামসুল। রুমে প্রবেশ করে সকল বৃত্তান্ত খুলে বলতেই চমকালো শোভাম। প্রথমেই বাবার হাত থেকে ফোনটা নিল, নম্বরটা দেখতে দেখতে বলল, তুমি কি নিশ্চিত এটা সুজনই ছিল? অন্য কেউও তো ওর নাম ধরে কথা বলতে পারে। দুপাশে মাথা নাড়ালেন শামসুল, বললেন, হ্যাঁ, এটা সুজনই। এ ব্যাপারে তো আমি নিশ্চিত, কিন্তু ওর গলা খুব কাঁপছিল, মনে হচ্ছে ভয় পেয়ে আছে। শোভাম বাবার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে মুখে লেপ্টে আছে বিস্তর সন্দেহ। কিছুক্ষণ ভেবে বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, আমার মনে হচ্ছে না পরশিকদার এমন কিছু করার জন্য স্পর্শিয়াকে বিয়ে করেছে। ও তো ক্ষমতাই আছে, তারপরও কি দরকার এসবের? যদি ক্ষমতাই না থাকতো সেক্ষেত্রেও কথাটা বিশ্বাস করা যেত, কিন্তু এখন এটা বিশ্বাসযোগ্য নয়। এমনটা করলে উল্টে ওরই ক্ষতি হবে। তবে আমি ভেবে পাচ্ছি না সুজন এমনটা কেন করলো। ও তো পরশের খাস লোক, হুট করেই এমন উল্টো গান কেন গাইছে? আর যদি পরশ এরকম পরিকল্পনা করেও থাকে তাহলে সেটা সুজনই বা কেন আমাদের জানাতে যাবে? ওর সাথে তো পরশের সম্পর্কও খারাপ না, এমনকি ধর্ষণ মামলা থেকে ওদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে জনগণের কাছে। ও এটা পরিষ্কার যে পরশিকদার তার দলীয় ছেলে পেলে বাঁচাতে পুরো থানা থেকে শুরু করে কমিশনার কেউ কিনে নিয়েছে। তুমিও ভাবো, যেখানে ওর জন্য এত কিছু করেছে সেখানেই ওই কেন পরশের বিরুদ্ধে কথা বলবে? অত্যন্ত মনোযোগের সহিত কথাগুলো শুনল শামসুল। চিন্তিত কণ্ঠে বলল, আমিও সেটাই ভাবছি, এমনটা কেন হতে যাবে? পরক্ষণেই শোভাম বলল,